প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই ক্যারিয়ার কাউন্সিলিং এর এই বিশেষ প্রোগ্রামটিতে। আজকে এই প্রোগ্রামে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামটা আমরা কেন করছি এবং এই প্রোগ্রামে আমরা কি কি করছি আসলে, মানে মূলত আমরা আলাপ করব কি কেন কিভাবে নিয়ে, প্রথম যেটি। এরপরে আমরা আলাপ করব আপনাদের এই ক্যারিয়ার কাউন্সিলিং প্রক্রিয়াতে জয়েন করার পরে আমরা কিভাবে আপনাদেরকে নিয়ে যাব বা আপনাদেরকে দিয়ে আমরা কি কি করাবো যারা জয়েন করবে এই প্রোগ্রামে, যারা রেজিস্টার করবে। আর এটা ছাড়া এর শেষে আমরা একটা ব্রিফ করব যে আর্লি ক্যারিয়ার প্ল্যানিং এর বেনিফিট কি, এটার উপরে একটা ব্রিফ আমরা করব। তো আমার একটা প্রেজেন্টেশন আছে, আমরা প্রেজেন্টেশনের সাথে সাথে যাব, কথা বলতে বলতে আগাবো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখন লিখে রাখতে পারেন, আমি যদি এর মাঝে সময় পাই তাহলে সেগুলোর উত্তর দেবো বা পড়বো, আর তা নাহলে শেষে সব প্রশ্নের উত্তর একে একে দিয়ে দেবো। আমরা একটু প্রেজেন্টেশনে যাই। আচ্ছা, প্রেজেন্টেশনের শুরুতে যেটি বলতে চাই, আচ্ছা আমরা একটু উদ্দেশ্য নিয়ে কথা বলে নিই, প্রেজেন্টেশনে আমরা একটু পরে যাই। আমরা প্রথমে ক্যারিয়ার কাউন্সিলিং এর উদ্দেশ্যটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা ক্যারিয়ার কাউন্সিলিং বেসিক্যালি কি কারণে করছি? আমরা ক্যারিয়ার কাউন্সিলিং করছি, আপনারা একটু মনোযোগ দিবেন যেখানে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ বানাতে, একটি উন্নত দেশের কাতারে নিয়ে যেতে। তো উন্নত দেশের কাতারে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম কাজটি উনি যেটি করছেন সেটি হচ্ছে উনি অবকাঠামো, পরিকাঠামো এগুলো তৈরি করছেন। যেমন ধরেন রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, যেগুলো আমাদের যদি আমরা কাজ করতে চাই, যে কোনো ধরনের উদ্যোগ নিতে চাই, তাহলে আমাদের যে জিনিসগুলি লাগবে, বিদ্যুৎ, অন্যান্য সুবিধাদি উনি তৈরি করে দিচ্ছেন। উনি একেবারে ওনার যেটা স্বপ্ন, উনি ওনার হাত দিয়েই বাংলাদেশে একটা উন্নত দেশের মতো অবকাঠামো, পরিকাঠামো উনি তৈরি করে দেবেন। কিন্তু শুধু উন্নত অবকাঠামো, পরিকাঠামো হলেই কি আমরা উন্নত দেশ হব? তা নিশ্চয়ই না। আমাদের যারা এখানে যে মানুষ আছে, সেই মানুষগুলো তাদের সম্ভাবনার যখন সর্বোচ্চ বিকাশ করতে পারবে, তখন কিন্তু আমরা আসলে উন্নত দেশ হব। সেটা কেমন? কথার কথা, একজন তরুণের স্বপ্ন আছে সে একজন বড় ব্যবসায়ী হবে, বড় উদ্যোক্তা হবে। একজন তরুণের স্বপ্ন আছে অন্য কোনো ধরনের কোনো কাজ করবে। তো সেই সম্ভাবনা, তার যে স্বপ্ন এবং তার যোগ্যতা অনুযায়ী যে সম্ভাবনা, সেই জায়গাতে পৌঁছাতে কিন্তু অনেক ধরনের সাপোর্ট দরকার হয়। কেমন সাপোর্ট দরকার হয়? ভালো ব্যবসা করতে গেলে ভালো অবকাঠামো দরকার হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো দরকার হয়, ভালো ব্যাংকিং সাপোর্ট দরকার হয়, অনেক কিছু দরকার হয়, যেগুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার হয়। তো এই জিনিসগুলি তো আমাদের নিশ্চিত হয়ে যাচ্ছে। আমরা এখন যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটা ব্যবহার করবে যে তরুণরা, সেই তরুণদেরকে প্রস্তুত করতে। তো ওটা না হয় সরকারের কাজ, যেমন অবকাঠামো তৈরি করে দেয়া, এই কাজগুলি সরকার করে দেবে, কিন্তু আমাদেরকে তো নিজেদেরকে তৈরি করতে হবে। তো নিজেদেরকে কিভাবে তৈরি করব, সেই তৈরি করতে গেলে যদি ভালো একটা পরিকল্পনা আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা আসলে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারবো না। আমরা দেখেছি, এটা অনেক গবেষণাও বলে, যে যাদের আর্লি ক্যারিয়ার প্ল্যান থাকে, যারা যত আগে কলেজের সময় থেকে বা বিশ্ববিদ্যালয়ের সময় থেকে যারা ঠিক করে ফেলে তাদের টার্গেটটা, যে তারা কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, কি ধরনের কাজ করতে চায়, তাদের ক্যারিয়ারের প্রগ্রেসটা কিভাবে হবে, এই পরিকল্পনা যত আগে থেকে মানুষ করে, তাদের সফলতার সম্ভাবনা ততখানি বেড়ে যায়। আর যারা যত বেশি এই পরিকল্পনাটা করতে দেরি করে, তাদের সফলতার সম্ভাবনা ততখানি কমে যায়। এটা কিন্তু প্রমাণিত সত্য, এবং এটা শুধু বাংলাদেশেই না, পৃথিবীর সব জায়গাতেই কম বেশি যারা ক্যারিয়ার বিষয়ক এক্সপার্ট তারা সবাই কিন্তু এই কথাটিই বলবেন। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের তারুণ্যের মধ্যে ক্যারিয়ারের যে ভাবনা, আমাদের তারুণ্যের মধ্যে ক্যারিয়ার যে সচেতনতা, সেটাকে তৈরি করতে, এবং এইটা একটা সামাজিক একটা সচেতনতার জায়গাতে নিয়ে যেতে, যেখানে একজন বাবা শুধুমাত্র ছেলে মেয়েকে পড়তেই বলবেন না, বা একজন অভিভাবক শুধুমাত্র পড়তেই বলবেন না, সেই সাথে অভিভাবক জিজ্ঞেস করবেন যে তোমার ক্যারিয়ার প্ল্যান কি, এবং সেই অনুযায়ী তুমি তোমার স্কিলকে অ্যালাইন করছো কিনা, তোমার অন্যান্য বিষয়গুলোকে তুমি অ্যালাইন করছো কিনা। এইটা হলো সবচেয়ে জরুরি। তো আমরা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এই প্রোগ্রামটা আমরা নিয়েছি, যে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ক্যারিয়ারের প্ল্যান কিভাবে করতে হয় সেই বিষয়টার আমরা প্রশিক্ষণ দিচ্ছি। পাশাপাশি আমরা যেটা করাচ্ছি, যে আমরা একজন তরুণকে নিজেকে শিখতে, নিজেকে জানতে, নিজেকে বুঝতে, আপনি নিজেকে বুঝলেই না ভালোভাবে আপনার নিজেকে নিয়ে প্ল্যান করতে পারবেন। তো একজন তরুণ যেন ভালোভাবে নিজেকে জানতে, বুঝতে পারে, সেই জন্য আমরা কিছু এক্সারসাইজ করাচ্ছি।
আমরা একটা ডিটেইল ফর্ম দেই, যে ফর্মটাতে একজন তরুণ তার ওই ফর্মটা যদি সে পূরণ করতে থাকে ভালোভাবে পড়ে, এবং ওই ফর্মে যেই যেই তথ্য তার কাছে চাওয়া হয়েছে সেই তথ্যগুলি যদি সেই তরুণ ঠিকমতো দিতে পারে তাহলে, এবং সুচিন্তিত সেই তথ্যগুলি যদি সে দেয়, তাহলে এর মাঝখানে তার সেলফ অ্যাসেসমেন্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। সে মোটামুটি সিদ্ধান্ত নিতে পারবে যে সে কি কাজ করতে চায় বা ভবিষ্যতে তার ক্যারিয়ারটা কি হবে। পাশাপাশি আমরা প্রোগ্রামের পার্ট হিসেবে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা একটা ক্যারিয়ার ক্যাটালগ তৈরি করছি। ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের লোকজন নিয়ে, বিভিন্ন পেশার লোকজন নিয়ে আমরা একটা ক্যারিয়ার ক্যাটালগ বানাচ্ছি। সেটা কি? ক্যারিয়ার ক্যাটালগ মানে হচ্ছে ক্যারিয়ার পরিচিতি। যে কথার কথা, আমি ল থেকে পাশ করে বের হলাম, তাহলে ল থেকে পাশ করে বের হওয়ার পরে আমি কি কি ধরনের ফিল্ডে আমি কাজ করতে পারবো। আমি কি কর্পোরেট ল প্র্যাকটিস করব? আমি কর্পোরেট ল প্র্যাকটিস করলে আমি কি এমপ্লয়মেন্ট লেবার ল স্পেশালাইজ করব? এরকম করে যে বিভিন্ন ধরনের স্পেশালাইজড জায়গা আছে, স্পেশালাইজড সেক্টর আছে, সেইগুলোকে কিভাবে আমরা সেগুলোতে কিভাবে কাজ করতে পারি, বা আগে থেকে আমরা জেনে নিতে পারি যে এই এই জায়গাতে আমার সম্ভাবনা আছে। আমি এই সাবজেক্টে পড়ছি, এই সাবজেক্ট থেকে পড়ে আমি যদি বের হই তাহলে আমার ক্যারিয়ারের আসলে কি কি সম্ভাবনা আছে, সেই ব্যাপারটা জানার জন্য আমরা একটা ক্যারিয়ার ক্যাটালগ তৈরি করে দিচ্ছি। পাশাপাশি কেউ যদি আমাদের সাথে রেজিস্টার করে এবং আমাদের সাথে এই প্রোগ্রামটাতে যুক্ত হয়ে যায়, তাহলে তার বিভিন্ন সময় ক্যারিয়ার রিলেটেড যে পরামর্শ আছে সেটাও কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি। এবং এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন বাংলাদেশের যারা ক্যারিয়ার নিয়ে কাজ করেন বা এই ধরনের বিষয় নিয়ে যে সমস্ত এক্সপার্ট কাজ করেন, তাদের অনেককেই আমরা এটার সাথে যুক্ত করেছি, এবং প্রয়োজন অনুযায়ী আমরা আরও অন্য যে এক্সপার্টিস প্রয়োজন হবে সেটার দিকে আমরা তাদেরকেও আমরা যুক্ত করব। আমরা শুরুতে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাই। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে আমরা ক্যারিয়ার কি এবং সেটার প্ল্যান কিভাবে করতে হবে সেই এক্সারসাইজটা করাই। এরপরে আমরা কমনলি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের সবারই কমিউনিকেশন একটা বড় সমস্যা, এবং আমরা এই কমিউনিকেশনের ট্রেনিংটা মোটামুটি সবাইকেই এটা করাই। এরপরে যার যেটা স্পেশালাইজ যে ধরনের ট্রেনিং দরকার আমরা নিজেরা করাচ্ছি, অথবা কোথাও রেফার করে দিচ্ছি, বা অনেক জায়গায় গভর্নমেন্টও অনেক ধরনের ট্রেনিংয়ের উদ্যোগ নিয়েছে, সেই জায়গাগুলিতে আমরা কোথায় এই ট্রেনিং করাবে সেই জায়গাগুলিতে আমরা তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তো আমরা বাকি বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিত কথা বলার আগে আমরা একটা প্রেজেন্টেশন দেব, এবং এই প্রেজেন্টেশনে আমরা মূলত বুঝতে চেষ্টা করব যে ক্যারিয়ার জিনিসটা কি আসলে, মানে খায় না মাথায় দেয় কিভাবে, মানে ক্যারিয়ার ব্যাপারটা কি, এটার পারসেপশনটা আমরা প্রথমে ক্লিয়ার করতে চেষ্টা করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রশ্নগুলি নেব এবং প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই। আচ্ছা, প্রথম হচ্ছে ক্যারিয়ার জিনিসটা কি আসলে। আমাদের কাছে অনেকেরই অনেক রকম ধারণা আছে যে ক্যারিয়ার আসলে ব্যাপারটা কি। আমরা সবাই ধরে রাখি ক্যারিয়ার হচ্ছে এরকম একটা জিনিস যে আমি কোথাও একটা জায়গায় চাকরি করব, সেই চাকরিটাই হচ্ছে আমার ক্যারিয়ার। এই কথাটি সত্য, কিন্তু আংশিক সত্য। কারণ ক্যারিয়ার আসলে শুধুমাত্র চাকরি নয়, ক্যারিয়ারের সাথে আরো অনেক কিছু ভাবনা, আরো অনেক বিষয় জড়িত আছে, যেই জিনিসগুলি আমরা আজকে একটু একে একে দেখে যাব। তো ক্যারিয়ার বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে মানুষের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে। কারণ একজন মানুষ তার জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে, ও সেই পর্যায়গুলি কি কি সেটার সাথে আমরা একটা পরিচিত হব, কারণ সেটার সাথে আমাদের ক্যারিয়ারের অনেক অনেক মানে কি বলবো সরাসরি দুটো ব্যাপার যুক্ত। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা একটু আগে জেনে নিই। আমরা একটা লাইফ রেইনবো দেখতে পাচ্ছি, ক্যারিয়ার রেইনবো যেটা বলে। এই ক্যারিয়ার রেইনবোতে আমরা প্রথম 5 বছর থেকে প্রথম 5 বছর থেকে 14 বছর পর্যন্ত আমাদের খেলাধুলায় চলে যাচ্ছে। এরপরে আমরা যখন 15 থেকে আমরা 25 থেকে আমরা 14 থেকে 25 পর্যন্ত আমরা এক্সপ্লোরেশন বলছি। এটার কারণটা কি? সেটা হচ্ছে এই বয়সটি হচ্ছে আমাদের শেখার বয়স। আমরা নিজেদেরকে শিক্ষিত করা, নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলা, মানে শিক্ষা অ্যাকোয়ার করা, দক্ষতা অ্যাকোয়ার করা, এটা হচ্ছে সেই সময় যে আমরা এই সময় দেখব, শিখব, বুঝবো, আমাদের নিজেদেরকে তৈরি করব। এরপরে আমরা আমাদের পেশাতে চলে যাব। আমাদের পেশাতে চলে যাওয়ার বয়স 25 দেখানো হয়েছে। এটা কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। যেমন আমি ক্যারিয়ার শুরু করেছি আরো অনেক কম বয়স থেকে।
তো এইটা কারোর ক্ষেত্রে এটা পার্থক্য হতে পারে, তবে 25 বছরের পরে গিয়ে আসলে মানে যত দেরি আমরা করতে থাকি, যত শুরুতে দেরি করি, পুরো জীবনের প্রক্রিয়াটাই আসলে দেরি হয়ে যায়। তো 25 বছর থেকে আমরা 26 বছর থেকে 45 বছর পর্যন্ত আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে কাজ করব। প্রতিষ্ঠিত করতে কি বিষয়টা, সেটা হচ্ছে আমরা ক্যারিয়ারের কোন জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই, আমরা আমাদের স্কিল ডেভেলপ করে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা আমাদের নলেজ ডেভেলপ করে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা সোসাইটিতে আমাদের নিজেদের যে জায়গা আমরা তৈরি করতে চাই, সেই ব্যাপারগুলি আসলে তৈরি করার জন্য বয়স 45 পর্যন্ত। কারণ এ পর্যন্ত যে কর্মক্ষমতা আমাদের থাকে, 45 পার করে যাবার পরে কিন্তু ওই কর্মক্ষমতাটা আমাদের আর থাকে না। আমরা তখন অনেক কিছুই চাইলে আমরা আর করতে পারি না, কারণ ফিজিক্যাল স্ট্রেংথ একটা ব্যাপার আমাদের দেখা দেয় সবসময়। সেই বিষয়টির কারণে আমরা 45 পর্যন্ত এটা ঠিক করেছি। যারা প্রপারলি মেনটেন করেন তারা হয়তো এটা 50 পর্যন্তও করতে পারবেন। কিন্তু আমরা ধরে নেব আমাদের যা করতে হবে, আমাদের যে প্রতিষ্ঠা, আমাদের যেভাবে প্রতিষ্ঠিত হতে হবে, সেটা 26 থেকে 45-এর মধ্যে আমাদেরকে করে ফেলতে হবে। আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে যারা অনেক লেটে শুরু করে ভালো করেছেন, কিন্তু এই এক্সাম্পলগুলি কিন্তু আমাদের ওখান থেকে ইন্সপিরেশন নিলে চলবে না, কারণ বেশিরভাগই ভালো করে না দেরি করলে। সুতরাং আমাদের যদি ভালো করতে হয় তাহলে আমরা চেষ্টা করি কনভেনশনটা ফলো করতে। সেই ক্ষেত্রে আমাদের 25 বছরেই আমাদের শুরু করাটা আমাদের জন্য ভালো হবে। এরপরে যখন আমার 45 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপর থেকে 65 পর্যন্ত আমি কি করছি, মেইনটেনেন্স, মানে আমি মেইনটেইন করে যাচ্ছি যে আমি যে অর্জনটা করেছি সেই অর্জনটা আমি মেইনটেইন করে যাচ্ছি আমার 65 বছর বয়স পর্যন্ত। নতুন কোনো কিছু হয়তো যোগ হচ্ছে না, কিন্তু আমি যা পেয়েছি সেটাকে আমি ধরে রাখছি, সেটাকে আমি লালন পালন করছি, এবং যদি বাড়ানোর সুযোগ থাকে সেটা আমি বাড়াচ্ছি। এরপরে আসলে আমাদের 65 বছরের মানে যখন বয়স হয়ে যায়, তখন আমরা নিজেদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা ডিসকানেক্টেড করতে থাকি, ডিসএনগেজড করতে থাকি, কারণ অনেক ধরনের সীমাবদ্ধতা আমাদের বয়সের কারণে তৈরি হতে থাকে। সেই জায়গাগুলি থেকে আমাদের এই বয়সটি আসলে ওরকমভাবে আস্তে আস্তে আরও নিজের আত্মশুদ্ধি, নিজেকে আরও বেশি খুঁজে পাওয়া, আমাদের অন্তরে ফোকাস করা, বা যে যা চাই, মানে অতীত জীবনে যে কাজগুলি আমরা করতে পারিনি বা অসম্পূর্ণ কাজ, সেইগুলি আমরা শেষ করার জন্য এই সময়টিকে আমরা রেখে দিয়েছি। এখন আমরা একটা থিওরি নিয়ে আলাপ করব, এটা নিয়ে আরও কথা আছে, কিন্তু এই থিওরিটা আমরা যদি মাসলোস হায়ারার্কি অফ নিডস, আমাদের যদি আমি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বয়সে বা বিভিন্ন সামাজিক স্তরে কিন্তু আমাদের প্রয়োজন পরিবর্তিত হয়। আমাদের আজকে যে প্রয়োজনটি আছে, কালকে কিন্তু এই প্রয়োজনটি বদলে যাবে। আজকে হয়তো একজন তরুণের একটা চাকরি দরকার, সেটাও আবার গতকাল। এইটা জাস্ট যে কোনো একটা চাকরি হলেই হয় বা যে কোনো একটা কাজ হলেই হয়, এরকম একটা নিড একজন তরুণের আছে। কিন্তু দেখা যাচ্ছে এই নিডটা কিছুদিন পরে গিয়ে যখন তার ওই চাকরিটা হচ্ছে বা ওই কাজটা যখন সে পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তার সেই নিডটা পরিবর্তিত হচ্ছে। আমরা দেখি কিভাবে পরিবর্তনটা হয়। প্রথমে আমাদের ফিজিক্যাল নিডসগুলি থাকে, আমাদের বায়োলজিক্যাল যে নিড, যেটা হচ্ছে যে আমার অন্তত খাবার ব্যবস্থাটা থাকতে হবে, আমার একটা শেল্টার থাকতে হবে, জামা কাপড়ের ব্যবস্থা থাকতে হবে। এইটুকু নিশ্চিত হলেই আমি খুশি থাকি। এটা হচ্ছে আমাদের একেবারে প্রাথমিক পর্যায়ের যে চাহিদা থাকে, এবং আমরা ক্যারিয়ারের কাছ থেকে প্রাথমিক পর্যায়ের এই চাহিদাটা প্রথমে চাই, যে আমার শেল্টার, আমার ফুড, আমার কনভেন্স, আমার যা যা এসেনশিয়াল নিডস, সেগুলি যদি আমার পূরণ হয়, আমি মোটামুটি শুরুতে আমার চাওয়া এটা থাকে। যখন এটা ফুলফিলড হয়ে যাচ্ছে, তখন আসছে কি, সেফটি নিডস। তা আমার তখন মনে হয় যে আমি যে চাকরিটি করছি, চাকরিটি আমার জন্য, এই চাকরির নিরাপত্তা আছে কিনা, আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, 1 মাস আমি যদি অফিস করতে না পারি, তাহলে আমাকে কি এখান থেকে টার্মিনেট করে দেওয়া হবে কিনা, বা আমি মানে হুট করে আমি চাকরি হারা হয়ে যাব কিনা, বা এই ধরনের যত মানে চাকুরি কেন্দ্রিক যত নিরাপত্তা বোধ বা চাকুরি কেন্দ্রিক যেই বিষয়গুলি থাকে, যে একসময় শুধু চাকরি হলেই হতো, কিন্তু এখন এই পাশাপাশি এই জিনিসগুলো মানুষের ভাবনাতে আসে যে আমার এই জিনিসগুলিও প্রয়োজন হবে। এরপরে যখন
এর পরের জায়গাটাতে যাচ্ছে, মানে এটা মানে নিশ্চিত হয়ে গেল আমার চাকরি আছে, চাকরির নিরাপত্তা আছে, আমি মোটামুটি ভালো বেতন পাচ্ছি, আহ, যেটাতে আমি খুশি আছি, বা যেটা আমার ভালো চলে যাচ্ছে, আমার এক্সপেকটেশন অনুযায়ী সবকিছু ফুলফিলড। এরপরে আসে কি? এরপরে আসে হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। সেটা হচ্ছে এরপরে মানুষ হঠাৎ করে ফিরে দেখে যে আমার জীবনে আমি যথেষ্ট ভালোবাসা পাচ্ছি কিনা, আমার জীবনে আমার আমার ফ্যামিলিটাকে আমি ঠিক মতো আমি চালাতে পারছি কিনা, আমি আমার যারা আমার ওপরে নির্ভরশীল তাদের আমি ঠিকমতো খোঁজ খবর রাখতে পারছি কিনা, তাদের যা দরকার সেটা আমি দিতে পারছি কিনা, আমি আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতে পারছি কিনা, অন্যান্য যেই যেই ভালোবাসা, স্নেহ প্রীতি, যে প্রয়োজনগুলি বা যেগুলি, এগুলি নতুন করে তখন দেখা দেয় যখন এই ব্যাপারগুলি ফুলফিলড হয়ে যায়। মানুষ তখন ওখানে আসলে এর আগে এত বেশি ব্যস্ততা, এই সময় গিয়ে যখন এটা কমেছে, এটা স্যাটিসফাইড হয়েছে, তখন মানুষ আসলে এই অভাবগুলো দেখতে পায়, বা এই অভাবগুলো পূরণ করার জন্য তার মনের মধ্যে সেই চাহিদাটা তৈরি হয়। এরপরে আসে এস্টিম। এটা দারুণ একটা জিনিস। সেটা হচ্ছে মানুষ একটা সময় মনে করে আমি যে কোনো চাকরি করব, যে কোনো কিছু করব, আমার পয়সা পেলেই হলো। আমি আমার প্রমোশন না হোক, আমার সামাজিক স্বীকৃতি না হোক, আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার মাস শেষে পয়সা পেলেই চলবে। এবং সেই পরিমাণটা আমার আমার যে এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি, সেটা যদি আমার প্রতি মাসে আসে তাহলে আই এম ভেরি হ্যাপি। কিন্তু এই ব্যাপারগুলি নিশ্চিত হয়ে যাওয়ার পরে যখন মানুষ একটা জায়গায় পৌঁছে যায়, তখন কিন্তু তার এই এস্টিম জিনিসটা দরকার হয়। সেটা কি? আমার কলিগরা আমাকে রেসপেক্ট করবে, আমি সমাজে একটা স্বীকৃতি পাবো, আমি মানে মানুষ জানবে যে আমি একজন ভালো পেশাজীবী, মানুষ জানবে যে আমি কথার কথা আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমি ভালো, আমি একজন প্রোগ্রামার কমিউনিটি জানবে যে আমি একটা ভালো প্রোগ্রামার, বা আমি আমি একজন ডিপেন্ডেবল মানুষ, বা এই ধরনের যে রেসপেক্ট, রিকগনিশনস, এই জিনিসগুলি তখন কিন্তু প্রয়োজন হয়। এবং এটা যদি না হয় তাহলে কিন্তু ভীষণ হতাশা দেখা দেয় সেই সময়। সুতরাং যে মনে করবে যে তার এই স্টিমটা দরকার আছে, তার এই রেসপেক্টটা দরকার আছে, সে কিন্তু এমন কোনো পেশা যদি বেছে নেয় যেখান থেকে শুধু সে পয়সা ইনকাম করবে, এই জায়গাগুলি কখনো সে অর্জন করতে পারবে না, তাহলে কিন্তু একটা সময় গিয়ে তার হতাশা তৈরি হবে। আমার এই কথাগুলো বলার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যেন আজকে আমি শিক্ষার্থীদেরই বলছি, আজকে যারা তোমরা ক্যারিয়ার ডিসাইড করছো, তখন কিন্তু তোমরা তোমাদের পুরো জীবনটা ভাবতে হবে। তোমরা যদি আজকে শুধুমাত্র নিজের শুতে পা দিয়ে তোমার তোমার নিজের জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ক্যারিয়ারকে দেখো, তুমি কিন্তু অসম্পূর্ণ দেখবে। মানে ওই যে হাতির বলে না যে কানা হাতি দেখার মতো, মানে কেউ সেটা লেজ দেখে বলে হাতিটা সুরের মতো, কেউ মানে এক একজন এক এক দিক থেকে আংশিক দেখলে তো আর পুরোটা দেখা হবে না। সুতরাং যদি তোমরা পুরো জীবনটাকে না দেখে, মানে ভিজুয়ালাইজ না করে, তোমরা না চিন্তা করে যদি ক্যারিয়ার প্ল্যান করো, এই প্ল্যানটা কিন্তু কখনোই কমপ্লিট প্ল্যান হবে না। একটা সময় তুমি ক্যারিয়ার তোমার ইনিশিয়ালি ভালো হলেও একটা পর্যায়ে গিয়ে তুমি হতাশ বোধ করবে, একটা পর্যায়ে গিয়ে তোমার ভালো লাগবে না, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো এই জিনিসগুলি যেন না হয়, সেই কারণে ক্যারিয়ার ভাবনাটা ভাবার সময় পূর্ণ লেংথটা, আমার পুরো ক্যারিয়ারটা কেমন হবে, আমার সংসার কেমন হবে, আমার ভবিষ্যৎ কেমন হবে, এই পুরো ব্যাপারটা ভাবতে চেষ্টা করা। অবশ্যই তোমরা বলতে পারো যে এটা তো আমি ওই বয়সে না গেলে বুঝবো কি করে। তো ওই বয়সে না গেলে একেবারে ফিল না করলেও আমি যখন ভাববো, তখন কিন্তু কাছাকাছি একটা 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 মানে কাছাকাছি একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হবে যে এরকম এরকম হতে পারে। কারণ তুমি তোমার বাবা মাকে দেখছো, তোমার আশেপাশে অনেক পরিবারকে দেখছো, মানুষকে দেখছো। একটা সময় পর্যন্ত যখন ক্যারিয়ার প্ল্যান করছো, তুমি তো একটা সময় পর্যন্ত অনেক মানুষকে দেখেছো। সুতরাং সেই তথ্য উপাত্তগুলো তোমার কাছে আছে। সেটাকে যদি তুমি প্রপারলি ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে বুঝতে পারবে যে ক্যারিয়ার প্রগ্রেসটা কেমন হওয়া উচিত, আমি কি ধরনের ক্যারিয়ার চাই, বা কি ধরনের ক্যারিয়ার আমার আমার আসলে ডিজায়ার করা উচিত। এরপরে যেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলি আমরা এটাকে। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের এই ব্যাপারটা আসলে বোঝা খুবই মুশকিল, কারণ এই পর্যায়ে না পৌঁছালে কেউ সেলফ অ্যাকচুয়ালাইজেশন জিনিসটা আসলে বোঝে না। সেটা হচ্ছে, এ ধরো কথার কথা, আহ, আমি একটা অনেক বড় চাকরি করতাম একটা মাল্টি ন্যাশনালে। তো আমার একটা পর্যায়ে গিয়ে আমার মনে হওয়া শুরু হলো যে কি করছি আমি, মাস শেষে অনেক টাকা আসছে, মানে
যা যা দরকার, সোসাইটিতে রিকগনিশন আছে, সমস্ত কিছুই আছে। কিন্তু দিন শেষে আমার মধ্যে এক ধরনের অতৃপ্ত একটা ব্যাপার কাজ করতো যে আমি দিন শেষে বিদেশি কোম্পানির টাকা বানাচ্ছি বা আমার টাকা ইনকাম হচ্ছে, সব হচ্ছে, বাট আমি সোসাইটিকে আসলে দিন শেষে কি অ্যাড করছি। সবাইকে এরকম ভাবতে হবে আমি কিন্তু সেটা বলছি না। সবাইকে আমার মতো করে চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি ফিরে গিয়ে আমি সোসাইটির জন্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, কিছু করি, এরকম না। নিজের ক্যারিয়ার নিয়েই ভাবো। কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ক্ষেত্রে অনেক এরকম ব্যাপার আসে যে ব্যাপারগুলো অজানা ছিল, অদেখা ছিল। যখন তোমার নিজেকে তুমি অনুভব করতে থাকবে, নিজেকে আর একটু বুঝতে পারবে, তোমার যখন এই অ্যাচিভমেন্টগুলি হয়ে যাবে, তখন গিয়ে তোমার মনে হবে কিন্তু যে কিছু একটা আহ, আমি আমি করিনি বা আমি করছি না যেটা আমার করা দরকার। তো সেটা হচ্ছে নিজেকে ওই স্তরে পৌঁছানোর পরে, নিজেকে বোঝার পরে আসলে ওই চাহিদাটা অনেকের আগে থেকে জানতে পারে, অনেকে আবার সেটা ওই সময় গিয়ে বোঝে। বাট এটা তোমরা মাথায় রাখবে যখন ক্যারিয়ার প্ল্যান করবে, যে একটা সময় তোমার মনে হতে পারে তোমার একটা খুব স্বপ্নের হয়তো কাজ, যেমন আমি খুব মানে আমি সময় দিয়ে শুধুমাত্র মানুষকে পড়াতে চাই, কিন্তু আজ পর্যন্ত আমি এত কাজে আমার ব্যস্ত থাকতে হচ্ছে, আমি আসলে হাতে ধরে ধরে একটা সময় পড়াতাম, কিন্তু এখন হাতে ধরে ধরে আমি প্রতিদিন ছেলে মেয়েদেরকে পড়াতে পারছি না। সো এটা আমার এক ধরনের অতৃপ্তি কাজ করে, যেটা আমি একটা সময় গিয়ে হয়তো আমি সময় দিতে চাই। তো যা হোক, এটা ছিল মোটামুটি এটার আলাপ। এরপরে আমরা চলে যাই পরের স্লাইডটাতে। আমরা দেখব ক্যারিয়ার কি। এখন একেবারে বাংলা আহ, আহ, এইটা একটা ডায়াগ্রাম। আমার মনে হয় যে এইটা বিস্তারিত আলাপ করতে গেলে এটা আমরা ওয়ার্কশপে আলাপ করি, এটা আজকে আলাপ করব না, এটা একটু সময় নিয়ে নেবে। আমরা একটু দেখাতে চাই, এই স্লাইডটা নিয়ে আলাপ করতে চাই। সেটি হচ্ছে আমাদের একটা কমন মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আমরা ক্যারিয়ার গ্রোথকেই বেসিক্যালি আমরা আমাদের ক্যারিয়ারের সব কিছু চিন্তা করে থাকি। ক্যারিয়ার গ্রোথটা কি, যে আমি আস্তে আস্তে আমার প্রমোশন হচ্ছে, আস্তে আস্তে আমি কর্পোরেট ল্যাডার, যেটা মানে আমি আজকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কালকে ডেপুটি ম্যানেজার, পরশুদিন ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার বা ম্যানেজার, এরকম করে আমি আস্তে আস্তে আমি আগাচ্ছি। এইটা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ। তারপরে হচ্ছে আমার আমার মানে নির্দিষ্ট একটা বেতন আমি পাচ্ছি, আমি বা বেতন আস্তে আস্তে বাড়ছে, এইটা হচ্ছে গ্রোথ। কিন্তু ক্যারিয়ারের আমাদের আসলে এই গ্রোথ যদি শুধু আমরা চিন্তা করে থাকি, আলটিমেটলি কিন্তু লাভ হবে না। ক্যারিয়ারের আমরা যদি এই সময়ের জন্য বা আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার কথাগুলো যারা শুনছো বা আজকে তোমরা ক্যারিয়ার প্ল্যান করছো, তারা হয়তো তোমরা আগামী 5 বছর বা 7 বছর বা 10 বছর পরে গিয়ে তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করবে। সেই ইন্ডাস্ট্রিতে তোমার ফোকাস যদি শুধুমাত্র এই ধরনের গ্রোথ হয়, তাহলে কিন্তু একটা সময় তুমি ইরিলেভেন্ট হয়ে যেতে পারো, বা তোমার এটা হতে পারে যে তোমাকে আর ইন্ডাস্ট্রির প্রয়োজন হচ্ছে না, এরকমও কিন্তু হতে পারে। সুতরাং আমরা যেটা ফোকাস করি বা আমরা যেটা তরুণদেরকে উৎসাহিত করি, তোমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমরা ভাববা তোমার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। সেটা কিভাবে হবে, যে তুমি প্রতিনিয়ত নতুন নতুন স্কিল তুমি শিখছো কিনা, মানে আগে যে কাজটি তুমি একভাবে করতে, নতুন কি আরো কোনো এফিশিয়েন্ট কোনো পদ্ধতি তুমি শিখছো কিনা, বা নতুন কোনো প্রযুক্তি তুমি শিখছো কিনা, বা নতুন কোনো প্রসেস তুমি শিখছো কিনা। এই যে নতুন নতুন শেখার ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার জীবনে আসলে ঘটছে কিনা, তোমার নতুন এক্সপোজার হচ্ছে কিনা। কথার কথা, আজকে আমি শুধুমাত্র এক ধরনের কাজ করছি, আমি এক ধরনের আজকে আমার এনগেজমেন্ট আছে বা এক ধরনের রেসপন্সিবিলিটি আছে, কালকে কিন্তু আমার আমার অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দরকার। আমি যদি আমার গ্রোথ চিন্তা করি, আমার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসের মুখোমুখি দাঁড়ানোর সুযোগ পাওয়া দরকার। তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি ইন্টারনালি ডেভেলপড হব, এবং আমি একজন ক্রমশ একজন কি বলবো, যে আমি ভেতরে ভেতরে প্রফেশনাল হিসাবে আমার কিন্তু ওয়ার্থ বাড়তে থাকবে, আমি ধনী হতে থাকবো। এবং আমি তো তার পরবর্তীতে যে পজিশনটাতে আমি যাব, সেখানে আমাকে অনেক বেশি কিছু দিয়ে হায়ার করার পসিবিলিটি তৈরি হবে। কিন্তু আমি যদি শুধুমাত্র চিন্তা করি আমি টাকা পাচ্ছি কিনা, আমি আর পজিশন পাচ্ছি কিনা, তাহলে কিন্তু এইটা কিন্তু ফিউচারিস্টিক ক্যারিয়ার ভাবনা না। সো আমাদের ওয়ার্কশপে যারা জয়েন করে তাদের সবাইকে আমরা মূলত ক্যারিয়ার ডেভেলপমেন্টে ফোকাস করতে বলি, শুধুমাত্র ক্যারিয়ার গ্রোথে না। এরপরে চলে যাই। আচ্ছা, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে ক্যারিয়ারের ধারণা মোরালেস বলে ফেলেছি, তারপরে জাস্ট একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের শুরুতে থাকে শুধু টাকা,
এরপরে হচ্ছে টাকাটা যদি নিয়মিত হতো, তারপরে কি আসে কমফোর্ট, সেটা হচ্ছে ছুটি, সময়, শ্রমের পরিমাণ, মানে একটু ছুটি ছাটা দরকার, একটু আমার সময় অনুযায়ী একটু মানে একটা জায়গায় যাওয়া দরকার, দাওয়াতে যাওয়া দরকার, তখন ছুটি ছাটা দরকার, বা হঠাৎ করে পারিবারিক একটা প্রয়োজনে আমি অফিস থেকে যেন বের হতে পারি, এরকম বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসে। এরপরে পজিশন বা পজিশনের প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ স্বীকৃতি, যখন আমি মোটামুটি স্ট্যাবলিশড হয়ে যাচ্ছি, তখন আমার অফিস যদি স্বীকৃতি না দেয়, আমার অফিস যদি অ্যাপ্রিসিয়েট না করে যে আমি কি করছি এই প্রতিষ্ঠানের জন্য, সেটা একটা জিনিস তখন ক্যারিয়ারের পার্ট হিসাবে এবং নেসেসিটি হিসাবে দেখা দেয়। এরপরে পদোন্নতি এবং সামনে পদোন্নতির স্পষ্ট সিঁড়ি। আমরা পদোন্নতি তো জানি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হতাশা হতে পারে। যেমন কথার কথা, আমি আমার ক্যারিয়ারে, তথ্য প্রযুক্তির ক্যারিয়ারে আমি তথ্য প্রযুক্তি প্রধান হয়েছিলাম। ওটা কিন্তু আমাদের ক্যারিয়ারের একেবারে শেষ জায়গা, ওর পরে কিন্তু আর কোনো পদ নেই। তো তথ্য প্রযুক্তি প্রধান হিসাবে আমার ক্যারিয়ারের কিন্তু সামনের দিকে আর কোনো সিঁড়ি ছিল না। আমার যে ক্যারিয়ারটিতে পৌঁছানোর কথা ছিল 50 বা 55 বছর বয়সে, আমি 30 বছর বয়সে সেই জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আমার সামনে কিন্তু সিঁড়ি ছিল না। তো আমি যদি স্বাভাবিক আমার ক্যারিয়ার চিন্তা করতাম, ওই সময় কিন্তু আমার হতাশ হয়ে পড়ার কথা। তো আমি সেই ট্র্যাকটা বদলেই ফেলেছি। আমি সেইটা শেষ করে রিটায়ারমেন্ট নিয়ে আমি অন্য কিছু করছি, এখন তরুণদের উন্নয়নে কাজ করছি। কিন্তু আমার যদি ওই সামনের দিকে আমি যদি চাকরিই করতাম এবং সামনের দিকে আর কোনো সিঁড়ি যেহেতু ছিল না, সে তো আমার একটা সময় কিন্তু ফ্রাস্ট্রেশন হতো। সুতরাং তোমাদের যারা ক্যারিয়ার তোমরা ভাবছো, তাদেরকে বুঝতে হবে যে আমি কোথায় ক্যারিয়ার তৈরি করছি, এটা সামনের দিকে ওঠার সিঁড়িটা আছে কিনা। আচ্ছা, এরপরে চাকরির অন্যান্য সুবিধা, সামাজিক স্বীকৃতি, এগুলি নিয়ে তো আমি মোটামুটি কথা বলে ফেললাম। তারপরে আমরা চলে যাই, এইটা আমরা ওয়ার্কশপে ডিটেল করাই, এটা এখানে আমরা কথা বলবো না। আচ্ছা, ক্যারিয়ার প্ল্যানের প্রয়োজন ও সুবিধা, এটা আমাদের মূল মেসেজ। আমরা কেন বলি যে আর ক্যারিয়ার প্ল্যান করতে হবে। তো আমি খুব সহজে, যেন ছেলেমেয়েরা সহজে বুঝতে পারে, এরকম আমি একটা বেসিক জিনিস এখানে কিন্তু আমি ঠিক করে, মানে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। সেটা হচ্ছে, ধরো আজকে তুমি এলে, কথার কথা তুমি ফাইন্যান্সে পাশ করে এলে, ফাইন্যান্সে পাশ করে আসার পরে তুমি ফাইন্যান্স রিলেটেড তোমার মন মতো চাকরি পাচ্ছ না, তুমি একটা এমবিএ করলে, এমবিএ করার পরেও তোমার মনে হচ্ছে না যে না আমি ঠিকঠাক ক্যারিয়ার হচ্ছে, এরপরে তুমি একটা ল ডিগ্রি নিলে, এরকম একের পর এক তুমি উদ্দেশ্যহীনভাবে তুমি বিভিন্ন দিকে ক্যারিয়ার ফোকাস করলে, তাহলে তোমার যে পরিমাণ তোমার ডিজায়ার্ড ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যে পরিমাণ খরচ তোমার হবে, এর প্রত্যেকটাই তো বিনিয়োগ। তোমার সময়ও বিনিয়োগ, তুমি যে টাকাটা দিয়ে লেখাপড়া করছো বা একটা কোনো স্কিল অ্যাকোয়ার করছো, এই সবগুলি কিন্তু বিনিয়োগ। তোমার সময়, তোমার শ্রম, অর্থ, সেটা বাবার হোক, সেটা নিজের হোক, যাই হোক, সেই জিনিসটা কিন্তু বিনিয়োগ। তুমি যত যত ন্যারো ডাউন করতে পারবা, তোমার ক্যারিয়ারের টার্গেটটা যত আগে থেকে সেট করতে পারবা, তোমার টার্গেটটা নির্ধারিত করে নিতে পারবা, তোমার তত অপচয় কমে যাবে। এটা হচ্ছে প্রথম জিনিস। আমি যদি আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি যদি জেনে যাই যে আমি আসলে আমার ক্যারিয়ার হবে এরকম, তাহলে আমি আজে বাজে কোর্স করে পয়সা নষ্ট করব না, আজে বাজে জিনিস শিখে পয়সা নষ্ট করব না, সময় নষ্ট করব না। আমি কিন্তু প্রতিনিয়ত আমার যা ক্যারিয়ার টার্গেট, আমি সেই জিনিসগুলি শিখতে আমি আমার সময় দিতে পারবো। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা যেখানে, সরি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল, তো যেটা হচ্ছে যে শুরুতেই কিন্তু তুমি যদি ক্যারিয়ার প্ল্যান তোমার একটা প্রপার থাকে, তাহলে কিন্তু অন্যদের চেয়ে, তোমার বন্ধুর চেয়ে তুমি কিন্তু খানিকটা এগিয়ে থাকছো, এবং এই এগিয়ে থাকার বেনিফিটটা কিন্তু তুমি একসময় ক্যারিয়ারে ডেফিনেটলি পাবে। সুতরাং আজকে যদি তুমি নিজের ভালো চাও এবং তুমি চাও অপচয় না করতে, তুমি চাও কম পরিশ্রমে, অপেক্ষাকৃত কম পরিশ্রমে একটা ভালো ক্যারিয়ার করতে, তাহলে আর্লি ক্যারিয়ার প্ল্যান করার আসলে কোনো বিকল্প নাই। যদি আর্লি ক্যারিয়ার প্ল্যান না করো, তাহলে তোমার অনেক বেশি শ্রম, অনেক বেশি অর্থ, অনেক বেশি বিনিয়োগ দিয়ে তোমার একটা বন্ধু যে ক্যারিয়ার প্ল্যান করে গিয়েছে, তার কাছাকাছি পৌঁছাতে তার চেয়ে 3 গুণ রিসোর্স লাগবে। তার পরিশ্রমটা লাগবে, অর্থটা লাগবে, এবং এইগুলি ওর 3 গুণ লাগবে। সুতরাং তোমার ক্যারিয়ার প্ল্যানটা আর্লি করে ফেলাটা খুব জরুরি। আচ্ছা, ক্যারিয়ার প্ল্যানের পর্যায় কি? প্রথমে হচ্ছে আমরা কি কি পর্যায়ে ক্যারিয়ার প্ল্যান যে আমরা করি, ক্যারিয়ার প্ল্যানের জন্য আমাদের, মানে আমরা কিভাবে ক্যারিয়ার প্ল্যান করবো, মানে সেই ধাপগুলা কি? প্রথমে হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি, কর্মজগৎ সম্পর্কে জানা। তোমরা অনেকেই হয়তো জানো যে এখন প্রযুক্তি যেভাবে আগাচ্ছে, তাতে যদি সিলেবাস বদল না হয় বা সিলেবাস আপগ্রেড না করা হয়, তাহলে 2 বছর পরে কিন্তু একজন শিক্ষার্থী ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে।
মানে ইন্ডাস্ট্রির কাছে ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। 2 বছরের মধ্যে নিজেকে আপগ্রেড করতে হচ্ছে। সুতরাং আমাদের এরকম মানে কি কি জায়গাতে কোন কোন ধরনের বিষয় আপগ্রেড করতে হয় বা কি ধরনের ক্যারিয়ার আমাদের টেকনোলজির কারণে ক্যারিয়ার আসলে কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে আমরা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারগুলি কীরকম হবে। কারণ অনেক ক্যারিয়ার আছে যেগুলি কিন্তু ইররিলেভেন্ট হয়ে যাবে, মানে ওই ক্যারিয়ারগুলি থাকবেই না। মানে পেশা ছিল মাঝি কথার কথা আমরা যদি মানে সহজে বোঝাতে পারি, আগে আমাদের বিভিন্ন নৌকাতে পার করে দিত যে মাঝি, ব্রিজগুলি তৈরি হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ওই মাঝিদের যে মাঝি পেশায় যত মানুষ ছিল তত মানুষ কিন্তু না, একটা সময় হয়তো ওই মাঝির পেশাটি আর থাকবেই না। তো প্রযুক্তির কারণে এই যে যারা টুথপেস্ট, একটা সময় হচ্ছে ম্যানুয়ালি টুথপেস্ট ভরা হতো, আমরা যে টুথপেস্ট ব্যবহার করি এটা তো এখন মেশিনে ভরে, একটা সময় ম্যানুয়ালি টুথপেস্ট ভরা হতো। যখন মেশিনটা আবিষ্কার হয়ে গেল তখন কিন্তু সব মানুষ যারা এই টুথপেস্ট ভরতো এরা কিন্তু সব একবারে বেকার হয়ে গেল। সুতরাং আমাদের জানতে হবে ভবিষ্যৎ অর্থনীতি কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কর্মজগৎ কেমন হবে, সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা আমাদের করে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে জানা। আমরা এই কর্মজগৎ সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি তোমাদের যেটা আমরা করব ক্যারিয়ার ক্যাটালগ আমরা যেটা তৈরি করে দিচ্ছি, এটা সমৃদ্ধ হতেই থাকবে, নিয়মিতভাবে আমরা ক্যারিয়ার ক্যাটালগে জিনিসপত্র যুক্ত করতে থাকবো। তোমরা একটা সময় ওই ক্যারিয়ার ক্যাটালগ ব্রাউজ করলেই তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন ধরনের পেশার কি রিকোয়ারমেন্ট, কি যোগ্যতা থাকলে ওই পেশাটাতে যোগ দেওয়া যায়, সেইখানে অন্যান্য কি কি কারিগরি দক্ষতা লাগে বা শিক্ষাগত যোগ্যতা কি লাগে বা অন্যান্য আরও রিকোয়ারমেন্টগুলি কি, কোন কোন ধরনের স্কিল থাকলে প্রেফারেন্স পেতে পারো বা কোন ধরনের এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স পেতে পারো, সেই ধরনের বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা এই জায়গায় দিয়ে দেই। এরপরে হচ্ছে নিজেকে জানা বোঝা একটা ব্যবহারিক প্রক্রিয়া, সেটা হচ্ছে যে এই দুটো জিনিস মোটামুটি একটা ধারণা নেওয়ার পরে নিজেকে জানা বোঝার একটা এক্সারসাইজ করতে হয়। সেটার জন্য আমরা একটা বিস্তারিত ফর্ম দেই, আমরা এর জন্য ট্রেনিং করাই এবং সেইটার মাধ্যমে তুমি তোমার নিজেকে ডিসকভার করতে পারবে। যেমন হয়তো তুমি খুব কথা বলতে পছন্দ করো না, মানে অনর্গল বা বাইরের লোকের সাথে খুব বেশি মিশতে পছন্দ করো না, কথা বলতে পছন্দ করো না, তাহলে তোমার কাস্টমার সার্ভিস, তারপরে হচ্ছে সেলস, এই ধরনের পেশাগুলোতে তোমার টার্গেট না করাই ভালো। অনেক মানুষ থাকে না, একটু ইন্ট্রোভার্ট থাকে, এটা কিন্তু তার অযোগ্যতা না, আমি বলছি মানে প্রত্যেকটি মানুষের জন্য, প্রতিজন মানুষের জন্য কিন্তু কাজ করার নির্দিষ্ট জায়গা আছে। তার যত ধরনের মানে কি বলে যে তাকে দেখে আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে এটা তার অযোগ্যতা, ওই অযোগ্যতার বাইরেও কিন্তু ওই মানুষের হয়তো একটা যোগ্যতা আছে, সেটা ডিসকভার করতে হবে। আমার একটা গল্প মনে পড়ে গেল তোমাদেরকে বলি, সেটা হচ্ছে নুসরাত ফাতে আলী খান সাহেব, তোমরা হয়তো অনেকেই চেনো ওনাকে, কাওয়ালি গায়ক। তো উনার বাবা মনে করতেন না যে ওকে দিয়ে গান হবে, কারণ নুসরাত ফাতে আলী খানের গলা ভাঙা ছিল ছোটবেলায়, এবং পরেও তো একটু ফ্যাসফেসে একটু গলা ছিল। তো তার বাবা ভাবতেন যে নুসরাত ফাতে আলীকে দিয়ে গান হবে না, এবং এই কারণে তার বাবার এক ধরনের ফ্রাস্ট্রেশন ছিল। সে তার ডাক্তার বন্ধুদের সাথে নিয়মিত বা অন্যান্য পেশাজীবী বন্ধুদের সাথে আলাপ করত যে আমার ছেলেকে আমি গায়ক বানাবো না, আমি তাকে ডাক্তার বানাতে চাই। তো একবার নুসরাত ফাতে আলী খুব ভালো ছাত্র ছিলেন না, তো পরীক্ষায় ফেল করলেন। ফেল করার পরে তার বাবা খুবই দুঃখ পেল এবং এক বন্ধুর সাথে কথা বলতে গেছে। তো সেই বন্ধু তখন বললো যে তোমরা যে জিনিসে ভালো, মানে তোমরা কাওয়ালিতে নাম্বার 1, তোমরা ওই জিনিসটাই ওকে শিখিয়ে তুমি প্রতিষ্ঠিত করতে চাচ্ছ না কেন? তো তখন নুসরাত ফাতে আলী বাবা খুব হতাশ হয়ে বলেছিলেন যে আমি না হয় ওকে সব শেখালাম, কিন্তু খোদা তো ওকে দেয় নাই, মানে খোদা তো ওকে কণ্ঠ দেননি। আমি ওকে গানের সব কিছু বলে দিলাম, কিন্তু ও তো পারবে না। তো মানে কি মানে নিয়তি কি হয় আসলে দেখেন, নুসরাত ফাতে আলী খানের বাবা তার ম্যাট্রিক পাশ করার পরপরই কিন্তু মারা গেল, এবং মারা যাওয়ার পরে নুসরাত ফাতে আলী খানের কিন্তু মানে তখন তো একটা কিছু করে খেতে হবে, সেজন্য তাকে কিন্তু গান করতেই ঢুকতে হয়েছে। এবং গান করতে ঢোকার পরে নুসরাত ফাতে আলী খান কি বুঝলেন যে আমার গলা ভাঙা, আমার এই ধরনের একটা সমস্যা আছে, সুতরাং আমাকে কি করতে হবে, আমাকে যারা গান মানে সুললিত কণ্ঠ যাদের, তাদের চেয়ে 5 গুণ বেশি আমাকে রেয়াজ করতে হবে। তো তিনি সেই কাজটা করা শুরু করলেন, উনি রেয়াজ করা শুরু করলেন, উনি রাগদারিতে নতুন আন্দাজ নিয়ে আসলেন, উনি লয়কারীর একটা আলাদা মুকাম বানালেন। তারপরে কি, তারপরে উনি হচ্ছে সারা পৃথিবীতে আমাদের ভারতীয় উপমহাদেশে যে মিউজিশিয়ানকে সবচেয়ে বেশি মানুষ চেনে, সেই মিউজিশিয়ানের নাম হচ্ছে নুসরাত ফাতে আলী খান। তো চট করে কোনো, আমি এই গল্পটা করলাম এই কারণে, অনেকেই হুট করে আমাদের পরিচিত যোগ্যতাগুলি যদি না থাকে হুট করে আমরা বলে দিই যে তোকে দিয়ে তো কিছু হবে না, এটা আসলে ঠিক না। ওই মানুষটার
দক্ষতাটা খুঁজে বের করে নিয়ে আসাটা জরুরি, যে কোন দিকে দিয়ে তার হবে। সে হয়তো কথা বলতে পছন্দ করে না, অনেকেই করে না, তার জন্য তো আলাদা একটা পেশা আছে যেখানে তাকে অনেক বেশি কথা বলতে হবে না। একজন মানুষ বাইরের লোকের সাথে মিশতে পছন্দ করে না খুব বেশি, তো তার জন্য তো একটা সেই ধরনের পেশা আছে, সেখানে তাকে লাগানো যাবে। এরকম যোগ্যতা অযোগ্যতার বিচার করা এবং সেটা নিজেরকে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এবং সেখানে বোঝা, যেমন যেই ছেলে মেয়েটি তার বাড়িতে খুব প্রেশার আছে খুব কুইক ইনকাম করার, আমি তাকে কখনোই রেকমেন্ড করব না যে তুমি একেবারে জেনারেল লাইনে পড়ো বা জেনারেল লাইনে কোনো লেখাপড়া তুমি করো। তাকে আমি রেকমেন্ড করবো অবশ্যই তার টিভেটের কোনো একটা কিছুতে যেতে, এবং তার তার স্কিল বুঝে বা তার কোন দিকে আগ্রহ আছে সেটা বুঝে তাকে টিভেটের কোনো কিছুতে একটা যেতে বলবো, যেন সে কুইকলি বাসায় আর্ন করা শুরু করতে পারে। এই পুরোটাই কিন্তু নিজের সাথে বোঝাপড়া, ইন্ডাস্ট্রির সাথে বোঝাপড়া, তারপরে এই 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 বোঝাপড়ার ব্যাপার, এই বোঝাপড়ার ব্যবহারিক কাজটা ঠিকমতো করে করতে হবে। এবং আমরা ক্যারিয়ার প্ল্যানের এই পর্যায়টা নিয়ে আমরা কাজ করি তরুণদের সাথে। এরপরে নিজের শক্তিমত্তা, যোগ্যতা, দুর্বলতা ও প্রবণতার সাথে মিলিয়ে সম্ভাব্য 3টি ক্যারিয়ার বাছাই, এটা আমরা তরুণদেরকে করতে বলি। যে এই সব কিছুর বিচার করার পরে তারা 3টা ক্যারিয়ার বাছাই করবে, যেটা থেকে আলটিমেটলি একটা বাছাই হবে, কিন্তু 3টা ক্যারিয়ার তাকে বাছাই আমরা করতে বলি। এরপরে হচ্ছে মেন্টর বা কোচের পরামর্শ নিয়ে চূড়ান্ত ক্যারিয়ার বাছাই। আমরা তো মেন্টরিং করছি, পাশাপাশি আমরা সহায়তা করি তরুণদেরকে যে কিভাবে তুমি তোমার জীবনে তোমার নিজের মেন্টর খুঁজে নেবে। কারণ মেন্টর ছাড়া ভালো কিছু করা যায় না। মানে মেন্টর, যদি আমার ক্যারিয়ারে কোনো মেন্টর না থাকে তাহলে আমি বিভিন্ন সময় আমি ভুলভাল করব। তো একজন বা দুইজন বা তিনজনের মেন্টরিংয়ের কিন্তু আমাদের থাকতে হবে, এবং আমরা যেই ক্যারিয়ারে ভালো করতে চাই ওই ক্যারিয়ারে যারা অলরেডি স্ট্যাবলিশড বা ভালো করছে তাদেরকে মেন্টর হিসাবে নিতে হবে। এবং তোমাদেরকে একটা কথা আমি নিশ্চিত বলি, যদি ক্যারিয়ারের কথা বলে কারোর কাছে হেল্প চাও, বাংলাদেশে আমি আজ পর্যন্ত কোনো লোক পাইনি যে আসলে ফিরিয়ে দিয়েছে। খুব খারাপ মানুষ হলে হয়তো করে, কিন্তু আমার চোখের দেখাতে যদি কারো কাছে গিয়ে বলো যে আমার ক্যারিয়ারে পরামর্শ চাই আপনার কাছে, সে না করবে এরকম পেশাজীবীদের আমি খুব বেশি দেখিনি বা দেখিনি বলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে চূড়ান্ত ক্যারিয়ার পরিকল্পনা প্রস্তুত। তোমাদেরকে চূড়ান্ত ক্যারিয়ার পরিকল্পনা আমরা প্রস্তুত করতে সহায়তা করব, তোমরাই প্রস্তুত করবে, আমরা সহায়তা করব, আমরা ভুল হলে আমরা দেখিয়ে দেব, শিখিয়ে দেব। এবং চূড়ান্ত ক্যারিয়ার প্ল্যান হয়ে যাওয়ার পরে আমাদের সাথে সম্পর্কটা যেখানে থাকবে সেটা হচ্ছে যে তোমাদের এই ক্যারিয়ার প্ল্যানের অ্যাচিভ করার জন্য তোমাদের যে কোর্সগুলি দরকার, যে ধরনের অ্যাডভাইসেস দরকার, সেগুলি আমরা তোমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা হয়তো করাবো, কিছু কিছু আমরা বাইরে রেফার করে দিব, বিভিন্ন সরকারি কোর্সেস আছে সেখানে আমরা রেফার করব, অথবা আমরা বলে দেবো যেগুলি এইসব কিছুর মধ্যেই নেই, আমরা বলে দেবো তোমার নিজের উদ্যোগে হয়তো সেটা করে নিতে হবে। এরকম ভাবে তুমি নিজেকে তৈরি করবে, এবং এই তৈরি করার পথ পরিক্রমায় আমরা কিন্তু তোমার সাথে থাকবো। এবং যখন শেষ হচ্ছে তোমাকে নিজেকে তৈরি করা, শেষ তো হবে না, চাকরিতে যোগ দেওয়ার জন্য যখন তুমি রেডি হচ্ছ তখন তুমি চাকরিতে যোগ দিলে, এরপরেও হয়তো ক্যারিয়ারের রিলেটেড তোমার অ্যাডভাইসেস দরকার হতে পারে, তোমার ক্যারিয়ার রিলেটেড কোনো ক্রাইসিস হতে পারে, আমরা কিন্তু তখনও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সো এই সম্পর্কটা একটা দীর্ঘ সময়ের সম্পর্ক। সুতরাং যারা এখন পর্যন্ত তোমরা সিদ্ধান্ত তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছো সেটা তো ভালো, কিন্তু যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন তোমরা করোনি তাদেরকে আমি অনুরোধ করব তোমরা কুইক রেজিস্ট্রেশন করে ফেলো। এবং আমরা এই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা আসবে তাদের কিন্তু আমরা নিয়ে বিভিন্ন ধরনের আমাদের ট্রেনিং আমাদের হয় বিভিন্ন সময়, সেই ট্রেনিংগুলোতে আমরা তাদেরকে রেফার করি। এই এই সুযোগগুলি কিন্তু যদি তোমরা রেজিস্টার্ড না থাকো তাহলে হাতছাড়া হয়ে যেতে পারে। এবং একটা কথা খুব স্পষ্ট বলে দিতে চাই, সেটি হচ্ছে যে এই ওয়ার্কশপ, এই ট্রেনিং বা এই আয়োজনটি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকদের জন্য না। তোমরা যে দল করো, যে দল সমর্থন করো, কোনো অসুবিধা নেই, আমরা এটি করছি বাংলাদেশের সকল মানুষের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো দলের জন্য রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ করছেন না, উন্নত দেশ নির্মাণ করছেন না, তিনি কিন্তু সব মানুষের জন্য করছেন, কারণ তিনি বাংলাদেশের সব মানুষকে ভালোবাসেন। এবং আমরাও তোমাদেরকে সেই কাজটি করব। আমাদের এই কর্মশালাটি আমরা করছি মূলত আমাদের শিক্ষা মানব সম্পদ বিষয়ক উপকমিটি থেকে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্ধারিত কাজ করার জন্য আলাদা আলাদা উপকমিটি আছে, এটা হচ্ছে আমাদের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি। আমাদের এই উপকমিটি কাজ করে মূলত শিক্ষা নিয়ে এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে।
আর আমাদের এই পুরো কাজটিতে সহযোগিতা করছে বাংলাদেশ আওয়ামী লীগের যে গবেষণা প্রতিষ্ঠান আছে সিআরআই থেকে সহযোগিতা করছে আমাদের তন্ময় আহমেদ, এটা দেখভাল করেন সিআরআই এর পক্ষ থেকে। আর আমাদের শিক্ষা মানব সম্পদ বিষয়ক উপকমিটির সম্পাদক, আমাদের শিক্ষা মানব সম্পদ সম্পাদক আমাদের শামসুন্নাহার চাপা আপা, তার নেতৃত্বে আমরা এই কাজটি করছি। এবং আমি প্রতিজন তরুণকে অনুরোধ করছি যে এই প্রক্রিয়াটির সাথে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, এবং আমরা তোমাদের প্রত্যেকের একটা ভালো ক্যারিয়ার চাই এবং আশা করি, এবং ভবিষ্যতে মানে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে তোমাদের দিয়ে আমরা গর্বিত হতে পারবো। এবং বাংলাদেশের একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, নেত্রী সম্ভাবনা তৈরি করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভাবনা তৈরি করছেন, কিন্তু এই সম্ভাবনাকে যদি আমরা ব্যবহার করতে চাই, সেই ব্যবহার করতে চাইতে গেলে কিন্তু আমাদের নিজেদের যোগ্যতা তৈরি করতে হবে এবং নিজেদেরকে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তবেই আমরা আমাদের পোটেনশিয়াল ম্যাক্সিমাইজ করতে পারবো। বাংলাদেশে মানে আমেরিকায় জন্মালেও আমরা যা যা করতে পারতাম, বাংলাদেশে জন্মালেও আমরা আমাদের সেভাবেই সকল সম্ভাবনাকে আমরা প্রস্ফুটিত করতে পারবো। আর যদি আমরা নিজেকে তৈরি না করি, দেশ যতই এগিয়ে যাক, আমি হয়তো তার সামান্য কিছু সুবিধা পাবো, পুরো সুবিধাটা পাবো না। আশা করি সবাই ভালো থাকবে, এবং কারোর কোনো প্রশ্ন যদি থাকে এখানে তোমরা লিখতে পারো। আচ্ছা, আমরা আচ্ছা নিয়ে প্রশ্ন আছে দেখছি, বিভিন্ন চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়, চাকরির অভিজ্ঞতা পাবো কিভাবে? এইটা একটা খুব কমন প্রশ্ন, আমাদের প্রতিটা ওয়ার্কশপে এই প্রশ্নটি হয় যে চাকরির শুরুতে সার্কুলারে থাকে অভিজ্ঞতা। এখন অভিজ্ঞতা কিন্তু তোমাকে কিন্তু শুধুমাত্র যে চাকরি করেই অভিজ্ঞতা নিতে হবে তা কিন্তু না। তোমরা শিক্ষার্থী অবস্থাতেই তুমি যে রিলেটেড ক্যারিয়ার তোমার হবে, ধরো কথার কথা তুমি ল পড়ছো, তুমি কিন্তু ছাত্র অবস্থা থেকেই তুমি কিন্তু যোগাযোগ শুরু করে দিতে পারো যারা প্রতিষ্ঠিত লয়ার তাদের কাছে। এবং ওই যে এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তাদের ফুটফরমাস খাটা, তাদের কাজ করে দেয়া, একটা পর্যায়ে গিয়ে এরকম আমি বলছি, অন্যান্য আরও যত কিছু বলছি, প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন সময় পার্ট টাইম লোকের দরকার হয়, এবং এই পার্ট টাইম লোক টপ অফ মাইন্ডে যে থাকে, মানে তোমার সাথে যোগাযোগ আছে নিয়মিত, তোমার সাথে আমার কথা হয়, আমি জানি তুমি এই পেশাটাতে আগ্রহী, টপ অফ মাইন্ডে কিন্তু তোমার নাম আসবে। তখন এরকম করে বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা আছে যে পার্ট টাইম কাজ করা, ওই পার্ট টাইম কাজ করার মাধ্যমে একটা সময় গিয়ে দেখা যায় যে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে প্রতিষ্ঠান কিন্তু ওই তরুণ বা তরুণীকে হায়ার করে নেয়। মানে তোমরা যদি এরকমভাবে 2-3টা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে পারো, তাহলে তোমাদেরকে কিন্তু ঠিক ওই সার্কুলার দেখে যে হায়ার্ড হতে হবে তা কিন্তু না, তোমাদের কিন্তু ওই প্রতিষ্ঠানটি তোমাদেরকে হয়তো ওর মধ্যে থেকে একটি প্রতিষ্ঠান তুমি পাশ করে বেরোনোর সাথে সাথেই তোমাকে হায়ার করবে, অথবা বলে দেবে যে তোমার রেজাল্ট হলে আমাদের এখানে জয়েন করো। এরকম অনেক উদাহরণ আছে, একটি দুটি না। কিন্তু যদি আজকে আমরা কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকি, কেউ যদি আমাদের না চেনে, আমাদের টেস্টিমনি দেওয়ার যদি কেউ না থাকে, তাহলে তো আজীবনই এই এক্সপেরিয়েন্সের ক্রাইসিসে আমরা থেকে যাব। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি অনেকক্ষণ আসলে আমি লাইভটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা এই লাইভের নিচে অথবা অন্য কোনো এই লাইভের নিচেই আপনারা সেই প্রশ্নগুলি করবেন, আমরা এর পরবর্তী লাইভে এসে আমরা সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সবার ভালো ক্যারিয়ার, সফল ক্যারিয়ার আশা করি, এবং আশা করি আপনারা সবাই সবার জীবনে সফল হন। আপনাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা আপনারা ম্যাক্সিমাইজ যেন করতে পারেন, মানে আপনার যে সম্ভাবনা, যে স্বপ্ন, সেটা যেন সম্পূর্ণভাবে পূরণ হয়। এই শুভেচ্ছা, শুভকামনা, দোয়া, সমস্ত কিছু আশীর্বাদ থাকলো আপনাদের জন্য। আজকের মতো এখানে বিদায় নেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।